সি ড্রাইভে যাই। সি ড্রাইভ থেকে জ্যাম্প হচ্ছে আপনার HTTX। নিয়েতে ধরবেন আমরা আজকে ফর্ম দেখবো। হ্যাঁ, ফর্মের আরো কিছু জিনিস দেখবো যে আমরা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কিভাবে যেতে পারি আমরা। কালকে লাস্ট টপিকটা কখন দিল? হ্যাঁ রেজনা, শুন। হ্যাঁ রেজনা, ওই তমালের নাম্বারটা দিয়ে আপনি ফোন করেন। আচ্ছা, আপনার মেইলটা চেক করেন, যে মেইলটা দিয়েছিলেন না, মেইলটা একটু চেক করেন তো। ওই লিংক ওইখানে কি, হ্যাঁ পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার একটা আসছে না, একটা এক্সামের একটা আসবে নাকি? মানে আপনার তো আসছে, যখন লগ ইন করছেন তখন একটা কোশ্চেনের আসছে না, পেজ আসছে না পরীক্ষার। ঢোকেন, ঢুকে ওইভাবে স্টেপ বাই স্টেপ দিতে থাকেন, একটা করে কোশ্চেন দিবেন আর নেক্সট করবেন। দেন পাসওয়ার্ড দিছেন না, পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ঢুকে দেবেন এখন, তাহলে শেষ। প্রবলেম হলে বললেন। হ্যাঁ শুরু করে দেন, হ্যাঁ শুরু করে দেন। স্যার পোস্ট আর গেট মেথড দিয়ে আমি বানাইছি স্যার একটা ফর্মের দুইটা অংশ। হ্যাঁ, একটা ফর্ম থেকে একটা ফর্মে আমরা যাব পোস্ট এবং গেট মেথড ব্যবহার করে। হ্যাঁ জি স্যার, পোস্ট এবং গেট মেথড ব্যবহার করে একটা ফর্মের থেকে আরেকটা ফর্মে আমরা যেতে পারবো। আমি একটু সাব লাইনে যাই। স্যার স্ক্রিন শেয়ার দেন না। ও আচ্ছা, ধরেন আমার একটা ফর্ম আছে, এই একটা লগইন ফর্ম, কিছুই নাই, শুধু একটা লগইন ফর্ম। এখানে আপনি আরো অনেক কিছু করবেন। ধরেন রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে হচ্ছে আপনার ইউজার তারপরে ইউজার আইডি, তারপরে পাসওয়ার্ড, তারপরে হচ্ছে ধরেন আপনার আরো অন্যান্য ফর্মগুলো, অন্যান্য ইনপুট টেক্সট গুলো দিবেন। তো দেওয়ার পরে যখন সাবমিট বাটনে ক্লিক করবেন তখন কি হয়, নরমালি আরেকটা পেজে চলে যায়, তাই তো? আরেকটা পেজে চলে যায়। এরপরে আবার আমরা অনেক সময় লগ ইন করি। হ্যাঁ, যে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে, পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইন বাটনে ক্লিক করলে তখন আমাদেরকে আরেকটা পেজ নিয়ে এসে দেয়। তো এই জিনিসগুলা হচ্ছে আমরা ফর্মের মাধ্যমে করব, যদিও আমরা এখানে ডাটাবেস ব্যবহার করতেছি না। হ্যাঁ, আমরা এখানে ডাটাবেস ব্যবহার করব না, আমরা শুধু একটা পেজে কিভাবে যেতে হয়, তারপরে ইনপুট ফিল্ড থেকে কিভাবে
ডাটাটা নিতে হয়, নিয়ে সেটাকে নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখব, কিন্তু নিয়ে আমরা ডাটাবেজে এখনো পাঠাচ্ছি না, কারণ ডাটাবেজ আমরা এখনো দেখি নাই। তো এইটার জন্য আমি জাস্ট একটা ফর্ম তৈরি করছি। ফর্মের মধ্যে কি থাকে, ফর্মের মধ্যে টেক্সট ফিল্ড থাকে, আর হচ্ছে সাবমিট বাটন থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে। এই জিনিসটা আপনারা পারেন, এই 2টা লাইন, এই 3টা লাইন আপনারা আগে থেকে পারেন। এটা তো আর আমার নতুন করে দেখানোর দরকার নাই, তাই না? ইনপুট টাইপ এটা নাম দিছি আমি, ইনপুট টাইপ টেক্সট হবে, আমি ভুল করছি, ইনপুট টাইপ টেক্সট। ওকে, তাহলে এটা একটা টেক্সট ফিল্ড হবে, এখানে আমরা নাম দেই, তারপরে সেই ইনপুট টাইপ পাসওয়ার্ড হবে, এখানে পাসওয়ার্ড দিয়ে আমি একটু রান করে দেখাই আপনাদেরকে এটা আগে, এটা এখানে জিনিসটা আসতেছে কি। আর গত ক্লাসে বলছি যে ইনডেক্স ফাইল যদি থাকে তাহলে ইনডেক্স ফাইলের নামটা দিতে হয় না, ফোল্ডারের নাম দিলে সে অটোমেটিক্যালি নিয়ে নেয়। আর যদি অন্য কোনো নামে কোনো ফাইল থাকে তাহলে সেই ফাইলের নামও দিতে হয়। তো আমার অন্য কোনো নামে মানে ফর্ম নামে ফাইল আছে, সেই ফাইলটা আমি দিলাম, জাস্ট একটা ইনপুট, 2টা ইনপুট ফিল্ড। এখানে আমি যদি নাম দেই, নাম যাবে, ধরেন এটা দিলাম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 এরকম দিলাম, তাই তো? এই 2টা ফিল্ড, এখানে তেমন কোনো কাজ নাই, জাস্ট 2টা ফিল্ড, আর কিছু না। এখন এরপরে আসেন হচ্ছে ফর্মের মধ্যে মেথড আর হচ্ছে অ্যাকশন আর হচ্ছে মেথড। মেথডটা হচ্ছে গেট অথবা পোস্ট, আমরা 2টা মেথড ব্যবহার করি, একটা হচ্ছে গেট মেথড অথবা পোস্ট মেথড। আমি গত ক্লাসে বলছিলাম যে গেট মেথডে হচ্ছে যখন আমরা এই ফিল্ডের মধ্যে ডাটাগুলো দিব, একটু বোঝার চেষ্টা করেন, এই ফিল্ডের মধ্যে যখন ডাটাটা দিব, সেই ডাটাটা গেট মেথড যদি ব্যবহার করি তাহলে কি করবে, এখানে আমাদের ডাটাগুলো দেখাবে। একটা মিনিট, আমার একটু খুব নয়েজ হচ্ছে বেশি, একটু ওকে, জানালা দরজা সব বন্ধ করে দিলাম, শব্দ হচ্ছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, যদি গেট মেথড ব্যবহার করি, এখানে যে ইনফরমেশন গুলো দিব সেই ইনফরমেশন গুলো এখানে দেখাবে। আমি একটু দিয়ে দেখাই, তারপরে কাজগুলো বুঝাচ্ছি। দেখেন, এই যে এখানে দেখেন, নাম ইকুয়াল আইয়ুব, পাসওয়ার্ড আমি কি কি দিয়েছি আপনি দেখতে পারতেছেন, দেখছেন আমি কি নাম দিয়েছি। আমি যদি একটা নাম দেই আর যদি পাসওয়ার্ড দেই, এটা যদি আপনি বুঝতেই পারেন, এখানে যদি চলে আসে তাহলে তো সেটা সিকিউর থাকলো না, তাই না? সাপোজ আপনি একটা ব্যাংকের একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন, এখানে আপনার ক্রেডিট কার্ডের নাম্বার দিলেন অথবা ক্রেডিট কার্ডের ধরুন কোন একটা ইনফরমেশন দিলেন, সেটা যদি ব্রাউজারে এখানে দেখা যায়, এখানে যদি ব্রাউজারে আপনি দেখতেই পারতেছেন, অন্যজন দেখতেই পারতেছে, আপনি পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেন, আপনার পাশে কেউ বসা আছে ওটা আপনি দেখতে পাবেন, তাহলে তো এটা সিকিউর হলো না। তো গেট মেথডে যেটা করে, গেট মেথডে হচ্ছে যখন আমরা এই যে নেমের মধ্যে এই ফিল্ডগুলোর মধ্যে যখন আমরা কোনো ইনফরমেশন দেই, তখন ওই গেট মেথড এখান থেকে এই ব্রাউজারে এই নামগুলো দেখায়, যার কারণে গেট মেথড ব্যবহার করাটা হচ্ছে সিকিউর না, ঠিক আছে? এবং এখানে যে দেখায়, এটা খুব বেশি একটা অ্যামাউন্টের ডাটাও সে দেখাইতে পারে না, কিছু একটা অ্যামাউন্টের ডাটা দেখানোর পরে এর চেয়ে বেশি দেখাইতে পারে না, কিছু অল্প কিছু অ্যামাউন্টের ডাটাগুলো এখানে সে দেখায়। তো গেট মেথড এই কাজটা করে। আর অ্যাকশন যেটা করে সেটা হচ্ছে যে আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব, সাবমিট বাটনে ক্লিক করার পরে আমরা কোন জায়গাতে যেতে চাই তখন সে এইটা দেখে, এখানে সে নিয়ে যায়। অ্যাকশনের মধ্যে আমরা যে নামটা দিব, যে ফাইলের নাম দিব, সেই ফাইলে আমাদেরকে নিয়ে যাবে। এই কাজটা হচ্ছে এখানে এতটুকুনি, মেথড এবং হচ্ছে গেট। তার মানে এখানে হচ্ছে কি, আমরা যখন কোনো নাম দিব, এই টেক্সট ফিল্ডের মধ্যে যখন কোনো নাম দিব, তখন এই টেক্সট ফিল্ডের যে নামটা আছে এখানে দেখেন, টেক্সট ফিল্ডের এই যে নাম, ইনপুট টাইপ টেক্সট নাম, নাম ইকুয়াল নাম, এই নাম কি করবে, এর মাধ্যমে সে এই ডাটাটা নিয়ে নেবে। এই নামের মধ্যে যখন ডাটা দিব, এর মধ্যে দিব, তখন নাম ডাটাটা নিয়ে নেবে। পাসওয়ার্ডের মধ্যে যখন ডাটা দিব, পাসওয়ার্ড নিয়ে নিবে, এই ফিল্ডটা নিয়ে নিবে। নেওয়ার পরে এখন এইটাকে নিয়ে আমরা কাজ করব। তার মানে আবার আমি একটু যদি বলি, যে আমরা যখন ফর্মে ক্লিক করব, ফর্মে ক্লিক করার পরে
আমাদেরকে সে ফর্মের সাবমিট বাটনে ক্লিক করব, তখন সে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে লগইন পেজে আমাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, লগইন পেজে নিয়ে আসলো। লগইন পেজে নিয়ে আসার সময় আলটিমেটলি সে আমাদের ডাটা গুলো নিয়ে আসবে। বুঝতে পারছেন? এখানে যখন আমি ক্লিক করি তখন কি করব, আমাকে লগইন পেজে নিয়ে যাবে। বাট নিয়ে যাওয়ার সময় সে আমাদেরকে এই না এখান থেকে নাম আর হচ্ছে এই পাসওয়ার্ডটা আমাদের সে নিয়ে যাবে। কার মাধ্যমে নিয়ে যাবে হচ্ছে এই যে নেম ইকুয়াল যে নেম দিয়েছে এই নামের মাধ্যমে, আর পাসওয়ার্ড ইকুয়াল যে নেম ইকুয়াল যে পাস দিয়েছে এই পাসের মাধ্যমে। তার মানে এইটার মধ্যে আর এইটার মধ্যে আমাদের নাম এবং পাসওয়ার্ডটা নিয়ে সে লগইন পেজে যাবে। ঠিক আছে, তো লগইন পেজে নিয়ে আসলো, আমার এখানে এতটুকু নাই, তাহলে কি করলো, সে লগইন পেজে নিয়ে আসলো, আর কিছুই করা নাই। ঠিক আছে, স্যার login.php এই ফোল্ডারটা কোথায় করছেন? এটা আমি এখানেই করছি, ওটা দেখাচ্ছি, একটা মিনিট। হ্যালো মুসলাম জি, আপনি একটু তমালের সাথে একটু কথা বলেন। হ্যাঁ, তমালের সাথে একটু কথা বলেন, ওগুলো করতেছে তো স্যার। ও তমালের নাম্বারও রাখেন নাই, এগুলো রাখবেন না? হ্যাঁ, সার্টিফিকেট লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি আপনাকে, দিচ্ছি। ঠিক আছে, আমি তমালের নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। শিক্ষিত ছেলেপেলে হয় যদি এখনো জিনিসগুলো ম্যানার, এটা ফোন নাম্বার যার সাথে ইমার্জেন্সি সবসময় কথা বলা দরকার তার নাম্বারই রাখে নাই, থাক বসে থাক। আচ্ছা, এখন দেখেন লগইন আমার একটা আছে, লগইন আমার এখানেই আছে। লগইন কোথায় আছে? লগইন হচ্ছে আমার এই পেজেই আছে, এই যে এখানেই একই জায়গাতে আমার লগইন আছে। ঠিক আছে, যদি অন্য জায়গায় থাকে সেটা অন্যভাবে দিতে হবে, বাট আমার এই সেম পেজে আমি রাখছি, অ্যাকশনের মধ্যে আমি পেজের নামটা বলে দিছি। এখন আমি যেটা বলতেছিলাম, লগইনের মধ্যে কিন্তু আমার এই মুহূর্তে কিছু নাই, বাট ঘটনাটা কি করতেছে, ফর্মের মধ্যে যখন ডাটা দিচ্ছে সেই ডাটাটা নিয়ে লগইনে চলে আসতেছে। বুঝতে পারছেন? ডাটা নিয়ে আসতেছে, বাট এখন আমি কিন্তু এই ডাটাটাকে আমি দেখতে পাচ্ছি না। এই দেখতে পাওয়ার জন্য এবং সেই ডাটাটাকে রিসিভ করার জন্য তখন আমি কিছু কাজ করব, সেই কাজগুলাই হচ্ছে এটা। সেই কাজগুলা কি, আমার এটা দরকার নেই। সেই কাজগুলাই হচ্ছে যে আমি ধরেন এটাও দরকার নেই। সেই কাজগুলাই হচ্ছে আমাকে তখন ধরতে হবে গেট $_ এই ফাংশন এর মাধ্যমে আমার ওই নামটা ধরতে হবে, ওখানে যে ইনফরমেশনটা দিবে সেটা ধরতে হবে। এরপরে পাসওয়ার্ডের মাধ্যমে এই যে 5, এখানে যে 5 বললাম, এই যে 5, এই 5টা এখান থেকে ধরতেছে এই গেটের মাধ্যমে ধরে, তারপরে সে ইকো করে দিচ্ছে। যদি আমরা ইকো না করি তাহলে ইকো হবে না, আর যদি ইকো করি তাহলে হচ্ছে আমাদের এটা ইকো হয়ে যাবে। আমি যদি এখন একটু সেভ করে রান করি তাহলে দেখবেন, সেভ করে যদি আবার রান করি, ধরেন রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আমি এখানে হচ্ছে আমি আবার নাম দিলাম, আমার নামটা দিলাম হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে এই পাসওয়ার্ডের যে নেম ইকুয়াল পাস আছে আর নেমের যে নেম ইকুয়াল নেম আছে সে নিয়ে লগইন পেজে যাবে। আবার ওইটা গেটের মাধ্যমে আমরা $গেটের মাধ্যমে ওটাকে আবার ধরে প্রিন্ট করে দিছি, সেটা প্রিন্ট হবে। এবং কোথায় প্রিন্ট হবে? লগইন পেজে প্রিন্ট হবে। তাহলে নিয়ে যাচ্ছে কোথা থেকে? form.php থেকে নিচ্ছে, নিয়ে যাচ্ছে হচ্ছে লগইন পেজে উনি আবার ওখান থেকে রিসিভ করছে, রিসিভ করে ওখানে সাথে সাথে আবার প্রিন্ট করে দিচ্ছে। আমি যাই, একটু যাই, দেখেন এই দেখেন প্রিন্ট করে দিচ্ছে। তখন আবার দেখেন কোন পেজে আসছে, দেখছেন এই যে login.php এই পেজে চলে আসছে। এবং সাথে সাথে ওই যে গেট মেথড দেওয়ার কারণে তার ইনফরমেশন গুলো আবার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, বাট আমি যদি এখানে পাসওয়ার্ড দেই, পোস্ট মেথড দেই, জাস্ট পোস্ট পোস্ট ফাংশন যদি পোস্ট মেথড যদি আমি দেই, তাহলে এখন আবার আমি এটাকে ব্যাকে নিয়ে যাই, আবার রিফ্রেশ করি, এখানে আমার নামটা দিলাম, ঠিক আছে, আবার 1 2 3 4 দিলাম, সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে আনডিফাইন্ড দেখাচ্ছে। কেন আনডিফাইন্ড দেখাচ্ছে? আমি ওখান থেকে যেহেতু আমি গেটে পাঠাইছি, পোস্টে পাঠাইছি, আমাকে এই পোস্ট দিয়েই আবার রিসিভ করতে হবে, $_post এটা দিয়ে রিসিভ করতে হবে, আবার $_post এটা দিয়ে রিসিভ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা আবার রান করি,
ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আবার রিফ্রেশ দেই, অথবা রিফ্রেশ না দিলেও সমস্যা নাই, আমরা সাবমিট বাটনে ক্লিক করি, দেখেন এই যে চলে আসছে, বাট এখানে কোনো ইনফরমেশন দেখতে পাচ্ছেন না। তাহলে পোস্টটা কখন ব্যবহার করবেন? পোস্টটা হচ্ছে সিকিউর যে পেজগুলা, বুঝছেন, সিকিউর রিলেটেড যে পেজগুলা, তো সেই পেজগুলাতে আপনার করবেন, সিকিউর পেজগুলোতে ব্যবহার করবেন, এবং সিকিউর পেজগুলোতে ভুলেও কোনো সময় গেট মেথড ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা চাইলে এখানে ওখানে দিলাম পোস্ট দিয়ে, এখানে ধরলাম হচ্ছে পোস্ট দিয়ে, ওখানে দিলাম গেট দিয়ে, এখানে ধরলাম হচ্ছে গেট দিয়ে। আমরা আরেকটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে রিকোয়েস্ট। যদি এখানে রিকোয়েস্ট দেই, REQUEST রিকোয়েস্ট, এটা যদি আমরা দেই তাহলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদেরকে আর ওই দিতে হবে না, আপনার পোস্টের জন্য রিকোয়েস্ট দিতে পারবো, গেটের জন্য আমরা রিকোয়েস্ট দিতে পারবো। আমরা একটু রান করি, ব্যাকে যাই, 1 2 3 সাবমিট বাটন, দেখেন চলে আসছে। পোস্টে রিকোয়েস্ট ব্যবহার করা যাবে, সমস্যা নাই। আবার একই ভাবে আমরা যদি এখানে গেট দেই, সাপোজ আমি চেঞ্জ করে গেট দিলাম, কোথায়, এখানে গেট মেথড দিলাম, GET গেট। এই গেট মেথড যদি আমি দেই তাহলে দেখবো, সরি, তাহলে আমি যদি এটাকে আবার ব্যাকে নিয়ে যা, আবার 1 2 3 দেই, আবার যদি সাবমিট দেই, তাহলে আবার দেখেন, তার মানে আমরা গেট অর পোস্ট যে মেথডই ওখানে দেই না কেন, আমরা রিকোয়েস্ট দিয়ে ওটাকে রিসিভ করতে পারি। আর যদি আমরা আলাদা করে রিসিভ করতে চাই, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তাইলে আমরা এতটুকু তো বুঝছি, কারণ এটা না বুঝলে কি হবে জানেন, এটা না বুঝলে ডাটাবেসে গিয়ে ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট, ডাটা কিভাবে পাঠাতে হয়, ওখান থেকে ডাটা কিভাবে রিসিভ করে বের করে আনতে হয়, এই জিনিসগুলো আবার বুঝবেন না। স্যার আমার 100% ক্লিয়ার। ওকে, বাকি কারো ক্লিয়ার হতে সমস্যা আছে কিনা বলেন? হ্যাঁ, তো রেজওয়ানা বলেন। না থাকলে সমস্যা নেই, যতগুলো পারেন দেন, অসুবিধা নেই। মাঝে মধ্যে দিয়ে একটা আপনি ইয়াতে দিতে পারেন, কি বলে দেয়, আর একটু কোডটা দেন। আর একটু কোডটা একটু ডিসপ্লে দেন। আচ্ছা, আমি প্র্যাকটিস করছিলাম যে ওই ফাইলগুলো হোয়াটসঅ্যাপে দিছি, কারো লাগলে দেখতে পারবে, সেম স্যারের মতোই। আচ্ছা আজমাইন কি জানি বললেন আজমাইন? আচ্ছা, আমি স্যার কোড দেখানোর জন্য বলছিল। ও আচ্ছা, এখান থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে আপনার, একটু ওয়েট করেন, হ্যাঁ, ধরেন প্রথমে আগে আমাদের একটা ফর্মটা দেখি। ফর্মটা হচ্ছে আমাদের একটা নেমের ফর্ম, তারপর হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে কমেন্ট, জেন্ডার, তারপরে ইত্যাদি ইত্যাদি, শেষ হচ্ছে সাবমিট বাটন, এই যে এইটা। তাহলে এগুলোর প্রত্যেকটার একটা নাম থাকতে হবে, কারণ আমরা যদি ডাটা ধরতে চাই, মানে এখানে কি ডাটা দিয়েছে ইউজার, এটা যদি দিতে চাই, তাহলে আমাদের এই ডাটাগুলো ধরতে হলে আমাদেরকে এটার নাম দিতে হবে, এই ফিল্ডগুলোর নাম দিতে হবে। সেই ফিল্ডগুলোর নাম আমরা দিয়ে রাখি, যে নেম ইকুয়াল নেম, নেম ইকুয়াল ইমেইল, নেম ইকুয়াল ওয়েবসাইট ইত্যাদি। তারপর হচ্ছে নেম ইকুয়াল কমেন্ট, নেম ইকুয়াল হচ্ছে এই যে এখানে দেখেন নেম ইকুয়াল জেন্ডার, জেন্ডার কেন দিতে হয়, একই নাম রাখতে হয় কেন, এটা আপনারা জানেন, যে একটা থেকে আর একটা যাতে সিলেক্ট হয়, যে কোনো একটা যাতে সিলেক্ট থাকে, এই কারণে এই যে নেম সেম দিয়ে রাখতে হয়। আচ্ছা, ওকে। আর এখানে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখা হয়েছে। এটা কোন ধরনের ভেরিয়েবল? এটা হচ্ছে গ্লোবাল টাইপের ভেরিয়েবল, কারণ এটা ফাংশনের বাইরে তৈরি করে রাখা হয়েছে। কারণ এই ভেরিয়েবল যখন এখান থেকে ভ্যালুগুলা নিবেন, এই ভ্যালুগুলা নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিবে, এই জন্য সবগুলাই মানে ভেরিয়েবল গুলো জাস্ট ডিক্লেয়ার করে রাখা হয়েছে। আর এখানে বলা হয়েছে যে যদি আপনার
এখানে পোস্ট মেথডে ইয়া করে, সে যদি পোস্ট মেথডে এখানে যদি পোস্ট মেথডটা ডিক্লেয়ার করা থাকে, তাহলে পোস্ট মেথড এখানে ডিক্লেয়ার করা আছে ফর্মের মধ্যে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে সে এই ইপের মধ্যে ঢুকবে, ইপের মধ্যে ঢোকার পরে তারপরে ইউজারের কাছ থেকে ডাটাগুলো নিবে। ইউজারের কাছ থেকে ডাটা কিভাবে নিবে, ইউজারের কাছ থেকে সেই পোস্ট আন্ডারস্কোর মানে $_ পোস্ট ইকুয়াল নেম, এই যে নেমের মধ্যে, তারপরে আবার পোস্ট ইমেইল, পোস্ট ওয়েবসাইট, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নাম ধরে সে ডাটাগুলো নিয়ে রাখবে হচ্ছে এই যে ভেরিয়েবল, এই 4টে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে বা 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে সেই ভেরিয়েবলের মধ্যে নিবে। এবং সেই ভেরিয়েবলটা আবার হচ্ছে আপনার সেই ভেরিয়েবলটা নিবে হচ্ছে সে একটা ফাংশনের মাধ্যমে। কি ফাংশন? যেটা ইউজার ডিফাইন ফাংশন, টেস্ট ইনপুট এই নামে একটা ফাংশন তৈরি করা হয়েছে। এই ফাংশনের আবার একটা প্যারামিটার দেওয়া হয়েছে, এই প্যারামিটারের মাধ্যমে যেটাতেই আপনি ডাটা দেন না কেন, এই প্যারামিটারের মাধ্যমে ফাংশনের ডাটাটা নিয়ে সবগুলো এই ডাটার মধ্যে রাখবে। এই ডাটাটা আবার কি করবে, ডাটাটা আবার এখানে রিটার্ন করে দিচ্ছে, তার মানে ডাটার মধ্যে সব ডাটাগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, নিয়ে আলটিমেটলি এগুলা আবার সেই ভেরিয়েবলের মধ্যে রাখতেছে, এই যে 4টা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছে। ওকে, 4টা ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে। 4টা ভেরিয়েবলের মধ্যে রাখার পরে এরপরে জাস্ট এখানে এই আপনার ইয়ার মধ্যে কি বলে যে আপনার ওই পিএসপির মধ্যে সেম পেজেই তারা এই যে সেলফ করছে। আমরা গতকালকে দেখতে চাচ্ছিলাম যে পিএসপি আন্ডারস্কোর সেলফ, অথবা আমরা ইয়ে দিয়ে করছিলাম যে আপনার হলো কি জানি বলে আপনার হ্যাশ চিহ্ন দিয়েও করছিলাম, বাট সেলফ দিছে। এই সেলফ মানে আমার এই ফর্মের মধ্যেই ডাটাটা প্রিন্ট করে দিবে। আমি যদি আপনাদেরকে এই ডাটাগুলো এখানে প্রিন্ট না করে অন্য একটা পেজে প্রিন্ট করাই, সেটা আমি একটু দেখাই। এটা আমি জাস্ট কপি পেস্ট করে দেই, এটা কঠিন তেমন কিছুই না, কঠিন কাজ না। গতকালকে যা দেখাইছিলাম সেটা আর হচ্ছে আজকে এখন যেটা দেখাইলাম, এই দুইটার কম্বিনেশনে আপনাদের এই কাজটা আছে। জাস্ট আমি যদি বলি রেজিস্ট্রেশন বা রেজিস্টার, একটা ফাইল তৈরি করি, register.php, এখানে যদি আমি এগুলো কি কালকে লাস্টের কোডটা সহ আছে? হ্যাঁ আছে, এই যে register.php দেখেন কই, ও আমি তো এখানে কিছু করি নাই, এই যে কপি পেস্ট করে নিয়ে আসলাম। তাহলে আমি এখানে জাস্ট দিয়ে দিব হচ্ছে এই যখন অ্যাকশনের মধ্যে আমি আরেকটা ফাইলের নাম দিয়ে দিব। অ্যাকশনের মধ্যে কি ফাইলের নাম দিয়ে দিব, অ্যাকশনের মধ্যে হচ্ছে আমি বলে দিব যে সাপোজ success.php, তার মানে success.php যাবে, PHP তে যাবে, success.php নামে একটা ফাইল তৈরি করি আমি এখানে, জাস্ট success.php। স্যার রেজিস্ট্রেশন ফর্মটা index.php এর মধ্যে করলে হবে না? হ্যাঁ তাও হবে, success.php। তাহলে রেজিস্ট্রেশন পেজের মধ্যে হচ্ছে রেজিস্টার পেজের মধ্যে আমি যখন ক্লিক করব তখন সে আমাকে সাকসেস পেজে নিয়ে যাবে, সাকসেস পেজে নিয়ে সাকসেস পেজে সে এটা প্রিন্ট করে দিবে। আমি এই জিনিসগুলা এই কোডগুলা সাকসেস পেজে এখন নিয়ে যাব, কারণ প্রিন্ট করে দিবে সাকসেস পেজে। তাহলে আমি সাকসেস পেজে নিয়ে যাই। সাকসেস পেজ কোথায় আমার, এই যে সাকসেস পেজ এখানে আমি এটাকে প্রিন্ট করে দেই, মানে কপি পেস্ট করে দিলাম। এখন আমি একটু যদি রান করি, রেজিস্টার পেজের নাম কি বললাম, ইয়ার নাম রেজিস্টার না, ডট রেজিস্টার, আচ্ছা register.php আসছে, এখানে আমার ফর্মটা আসছে। ওকে, তাহলে আমি নাম দিলাম, আর হচ্ছে আইয়ুব আলী দিলাম, ইমেল aiubali29@gmail.com, gmail.com। এরপর হচ্ছে ওয়েবসাইট দিলাম হচ্ছে টেক সলিউশন বাংলাদেশ, techsolution-bd.com। তারপর হচ্ছে কমেন্ট না, দিস ইজ ভেরি ফাইন দিলাম, একটা দিলেই হয়েছে। তারপরে হচ্ছে মেইল, তারপরে সাবমিট। মানে হয় নাই, কি হয়েছে, URL was not found on this server, the link on this referring। আচ্ছা, আমাদের সাকসেস নামে কি পেজটা নাই? অবশ্যই আছে, success.php। আর আমরা এখানে কি বলেছি, এই রেজিস্টারের মধ্যে
সি ডাবল দেই নাই, হ্যাঁ আমি সি একটা দিছিলাম, আমার মনে হয় কৃপণতা করে সি দিছি একটা। আচ্ছা ঠিক আছে, এখন আমি আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আবার ইনফরমেশন গুলো এভাবে দেওয়াই আছে, ঠিক আছে। আমি একটু সাবমিট বাটনে ক্লিক করি, তারপরে আমার এটা হয় নাই, আমার মেবি রিফ্রেশ করা উচিত ছিল। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আবার যদি ইনফরমেশন দেই তাহলে কি হবে, তাহলে অনেকগুলো আমার ভুল দেখা দিচ্ছে। এটা হচ্ছে সাকসেস 3 নাম্বার পেজে, 5 নাম্বার পেজে, তারপরে আরেকটা হচ্ছে 7 নাম্বার 7, 9, পেজে। 11 প্রত্যেকটা পেজে আমার এরর দেখায় দিছে। তাই আমরা একটু দেখি এরর গুলো ধরতে পারি কিনা। এরর গুলো কি দিছে, 3 নাম্বার পেজে আমাদের এখানে নামে সেই ডাটাটা ইয়া করতে পারে নাই, ধরতে পারে নাই, ধরতে পারে নাই, ধরতে পারে নাই। ও আচ্ছা, এখানে মানে আর একটা কাজ আমাদেরকে করতে হবে। এই কাজটা এখান থেকে আমাদের এই যে এখান থেকে ধরতে হবে, হ্যাঁ। আচ্ছা 1 মিনিট একটু তাড়াহুড়োর সময় দাঁড়ান। হ্যাঁ রেজনা, জি বলেন, বল। ফেল করছেন? আল্লাহ, অ্যানসার করেন নাই কি জন্য, পান নাই অ্যানসার নাকি? আচ্ছা আমি ইয়ার সাথে তোমার সাথে কথা বলবো নি, হ্যাঁ সমস্যা নেই, বুঝতে পারছি। তোমার সাথে কথা বলবো, ওটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি তোমার সাথে কথা বলবো, হ্যাঁ বুঝছেন? ঠিক আছে, ওকে। আচ্ছা এটাকে আমি আবার একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করে আবার ডাটাটা দেই, এখান থেকে দেই। ওয়েবসাইট যা দেওয়া ছিল তাই, যা দেওয়া ছিল, সরি মেল, এবার হচ্ছে, বুঝছেন কেন হয়েছিল না এবার? কারণ হচ্ছে যে আমি এখান থেকে রিসিভ করি না, এখানে প্রিন্ট করে দিছি। আমি একটু বোকামি করছি যে এখানে আমি প্রিন্ট করে দিছি, এখানে শুধু প্রিন্ট করে দিলে তো হবে না, এই পেজে তো ডাটাটা আনতে হবে। আমি যে নামকে প্রিন্ট করে দিলাম, নামের মধ্যে ডাটা থাকতে হবে না, বা নামটা আসলে কোথায় থেকে আমি প্রিন্ট করে দিলাম, এই নামের মধ্যে সেই ডাটাটাকে রিসিভ তো করতে হবে। এই জন্য রিসিভ করলো এখান থেকে। এই যে আমরা গতকালকে এই এতটুকুন গত ক্লাসে কিন্তু দেখেছিলাম, এই যে সার্ভার রিকোয়েস্ট মেথড ইকুয়াল পোস্ট হয়, বাট এটা হচ্ছে আজকে নতুন যে ফাংশনের মাধ্যমে দেখতেছি। ফাংশনের মাধ্যমে কি, ফাংশনের মাধ্যমে এই একটা প্যারামিটার দিয়েছে, প্যারামিটারের মাধ্যমে প্রত্যেকটা ডাটাগুলা নিয়ে নিচ্ছে। আর এই যে এখানে ট্রিম, তারপরে হচ্ছে স্ট্রিপ প্লেস, তারপর হচ্ছে এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার, এগুলো হচ্ছে ওই যে আপনার ট্রিমটা হচ্ছে যখন কোনো একটা স্পেস দেয়, ধরেন এখানে ভুলে ইউজার যদি স্পেস দেয়, ভুলে ধরেন এখানে ইউজার যদি বিভিন্ন সময় স্পেস দেয়, ধরেন বা এই যে এখানে কোনো স্পেস দিল শুরুতেই, বিভিন্ন সময় যদি স্পেস গুলো দেয় তাহলে সেগুলাকে সে ভুল ধরবে না, সেগুলোকে নিয়ে যাবে। মানে ইউজার তো আর এত কিছু বুঝবে না। এই যে এখানে আমার নাম লিখলাম, নাম লেখার আগে আমি ধরেন স্পেস দিলাম, এটা দিতে পারি। অথবা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার যদি আমি ব্যবহার করি, হতেই পারে আমার স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা লাগতেই পারে। তো সেই ক্ষেত্রে জানে এই প্রোগ্রামটা থেমে না যায়, ভুল না হয়, যার কারণে এই যে এই ফাংশন গুলো ব্যবহার করা হয়েছে। এই যে স্ট্রিপলেসেস, তারপরে হচ্ছে তারপরে এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টারস, ট্রিম, এই জিনিসগুলো এই ফাংশন গুলো ব্যবহার করা হয়েছে। আর মূলত এই ফাংশনের মাধ্যমে ডাটাটা নিয়ে এই ফাংশন ধরে ধরেই আবার এই নামের মধ্যে দিয়ে দিচ্ছে। এই নামগুলো হচ্ছে এটা, এই নামটা আবার এখান থেকে রিসিভ করলো, ডাটাগুলোকে রিসিভ করলো কোথায়, লগইন না সাকসেস, এখান থেকে রিসিভ। মানে ভুল কি ছিল স্যার? হ্যাঁ ওই পেজের সাথে আমরা শো করতেছিল না, ভুলটা কি ছিল স্যার? আমার ভুলটা ছিল হচ্ছে যে এই যে কোডগুলা এখানে সে ডাটা রিসিভ করতেছে, তারপরে হচ্ছে রিসিভ করে রাখতেছে, তারপরে ফাংশনের মাধ্যমে যে রিসিভ করতেছে, সেই কাজগুলো আমি অন্য পেজে করছিলাম। অন্য পেজে করার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে আমি এগুলোকে প্রিন্ট করে দিলাম, এগুলোর মধ্যে ভ্যালু তো কোত্থেকে আসবে, ভ্যালু তো নাই, কিন্তু প্রিন্ট করে দিলে যাবে না, ভ্যালুটাকে রিসিভ করতে হবে। সেই রিসিভটা ওগুলো করছিলাম আমি, রেজিস্টারে ছিল না স্যার? রিসিভ করছিলাম অন্য পেজে, আচ্ছা বুঝতে পারছেন? অন্য পেজে রিসিভ করছি আর এখানে প্রিন্ট করে দিছি, এজন্যই ভুল দেখা গেছে আমার। স্যার বলেন। স্যার ওই ভুলটা কি করছিলেন, মানে ভুলটা কোথায় করছিলেন ওইটা দিয়ে একবার রান করে দেখেন স্যার। আবার ভুল করব? স্যার একটু করতে ওইটা স্যার ক্লিয়ার হয়নি, ভুল করা তো এত সহজ না। আচ্ছা লাস্টেরটা ক্লিয়ার হইছে স্যার, ওইটা বুঝি নাই স্যার। এই যে এটা, এই যে আমার রেজিস্টারে ছিল, এই ভুলটার কথা বলতেছেন? আচ্ছা আমি রান করি। আপনারা কি করলেন, আমাদের ভুল করা শিখিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ভুল করা এত সহজ মনে করেন?
বুঝতে অনেক কঠিন, ইচ্ছা করে ভুল করা যায় না। এমনি ভুল করতে বলেন দেখবেন যে সারাদিন ভুল করছি। এখানে নাম দেই, বুঝছেন? আমাদের ওই যে ইয়া আছে না, কি বলে, পরীক্ষার রেজাল্ট হইলে না তখন খুশিতে অনেক কান্দে না, জি স্যার। আবার হঠাৎ করে হুসুর খেলে ব্যথা পায়, পায় না? ব্যথা পেলে তখন আবার হাসে। যে হঠাৎ করে ব্যথা পায় হাসে, তাকে যদি আবার হাসতে বলেন উনি কিন্তু আর হাসবে না, শুধু মুখ চুপ করে থাকবে, হাসবে না। তা আমরা হইলাম এরকম, ভুল করতে বলছেন, এখন আমি আর ভুল করতে পারবো না হয়তো বা, বুঝছেন? আচ্ছা দেখেন, দেখি ভুল করতে পারি কিনা। এই ভুল হয় নাই। হয় নাই তো স্যার। স্যার সাকসেস বোধহয় স্যার এগুলো রয়ে গেছে বোধহয় স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার সাকসেস এর না ঠিকই তো আছে, তাও হইলো না কেন বল? বুঝলাম না। হ্যাঁ আচ্ছা, আমি একটু ইয়ে করি, দাঁড়ান। আচ্ছা স্যার, আমি করার সময় ভুল হবে স্যার, তখন ধরে নেব। Mira, ayo, না তারপরেও ayo, ayo. Lo dua gumbo. Dah level dah gumbo. ও আমি তো সব Eh, nggak jangan aku juga ya. এবার আর ভুল হবে না। আমরা এখান থেকেও নিতে পারতেছি, তাহলে আমার ওখানে ভুল কি ছিল? প্রথম ভুলটা ছিল যে এই যে এখানে আমরা ইয়া দিছিলাম, জি স্যার, এই বানানটা স্যার। বানানটা ভুল ছিল না, তারও প্রথম, হ্যাঁ বানানটাই ছিল ভুল, তাহলে তো আর ভুল হলো না। ওটা ঠিক করার পরেও একটা ভুল আসছিল, ওইটা এই ভুলটাই হচ্ছে সেই ভুলটা, এই যে এখানে রাখার পরে ভুল হয়েছিল, তাই না? তারপরে তো আমরা কাট করে নিলাম, কিন্তু এখন তার ভুল দেখাচ্ছে না। আবার দেখেন তো। আর কি দেখাবো, আবার এটাই। স্যার ওয়েবসাইটের না স্যার, আমাকে দেখানো লাগবে না স্যার, আমি তো বুঝছি। না না, ওনাকে মানে ভুলটা দেখানোর জন্য ভুল তো হচ্ছে না, এটা বলতে ভুল তো হচ্ছে না, আর ভুল না হলে সমস্যা নাই, তাহলে আমরা এই পেজই করবো, সমস্যা নেই। আচ্ছা স্যার, সমস্যা ঠিক আছে। আমার হবে স্যার। এই পেজে করব, কিন্তু ইয়া হচ্ছে কি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার কাছ থেকে ডাটা নেওয়ার জন্য এই যে ইনপুট ফিল্ডের নামগুলো লাগবে, এটা নিয়ে যখন আপনি ডাটা এক জায়গায় নিয়ে নিবেন, সে নেওয়ার জন্য প্রসেসটা এক, আর একটা হচ্ছে ডাটা নেওয়ার পরে আপনি ওনারে নিয়ে যা কিছু করেন তাই করতে পারবেন, বুঝছেন? ওইটা নিয়ে আপনি যা করতে চান সেখানে আপনি সেই কাজটাই করতে পারবেন। এখন যদি আপনি এই ডাটা প্রত্যেকটাতে যদি আবার লিংকও দিয়ে দেন, এই যেমন এখানে ধরেন এখানে গেল, এখানে তারপরে ডাটাগুলো আসলে এই ডাটাগুলোকে আপনি লিংক করে দিতে পারেন, এটাকে আবার অন্য কাজ করতে পারেন, একদম যা কিছু করতে চান তাই আপনি এখন করতে পারবেন। ডাটা আপনার হাতে। ডাটা কখন? এই যখন আপনি রিসিভ করে নিছেন, এই যে এর মধ্যে যখন ডাটাটা নিয়ে নিছেন, এই যে এখান থেকে যখন আপনার ডাটাটা নিয়ে নিছেন, এই যে এটার মধ্যে মানে হচ্ছে এখানে নিয়ে গেল, এই ডাটাগুলো আপনি যখন নিয়ে নিছেন তখন আপনি ডাটা নিয়ে যা করতে চান তাই করতে পারবেন। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ডাটাটা নেওয়া শিখতে হবে, তারপরে দ্বিতীয়টা হচ্ছে ডাটাটাকে আপনি কোথায় বসাবেন, এটা একটা স্টেপ গেল আপনাদের, হ্যাঁ, যে ডাটাটা আপনারা নেওয়া শিখতেছেন, এরপরে হচ্ছে যে ডাটাটা আপনি ভিতরে ইনসার্ট করাটা শিখতে হবে। এটা আমরা ডাটা নিলাম, ইউজারের কাছ থেকে ডাটা নিলাম, ইউজারের কাছ থেকে ডাটা নেওয়াটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউজার কি ডাটা দিবে আপনি জানেন না, বাট আপনি এমন ভাবে তার কাছ থেকে ডাটা নিবেন যে সে যদি কোনো ভুলও করে থাকে, ভুলটা তার ইয়ে হবে না, ভুলটা তার হচ্ছে ধরেন সে ভুল করলেও আপনার ডাটাটা আপনি শুদ্ধভাবে নেবেন। এই ডাটাটা নেওয়ার পরে এখন আপনি যেদিকে ইচ্ছা সেদিক একটা, আরেকটা হচ্ছে যে ডাটাটা আপনি পাঠাবেন, পাঠানোর জন্য আপনাকে আবার ওই যে ডাটাবেস তা আপনাকে ভালো করে কানেকশন করতে হবে, ওই ডাটাবেসে ডাটাগুলো আপনি কারেক্টলি দিয়ে দিবেন, এবং ওইখানে যদি ডাটাটা আপনি কারেক্টলি ইনসার্ট করতে পারেন, সেই ডাটাটা আপনি আবার নিয়ে অন্য জায়গায় সহজে ডিসপ্লেও করতে পারবেন। তাহলে কয়টা কাজ হলো? প্রথম হচ্ছে ইউজারের কাছ থেকে ডাটা নেওয়া একটা কাজ, এরপরে সেই ডাটাটা ডাটাবেজে সেন্ড করে দেওয়া একটা কাজ, এরপরে হচ্ছে ইউজারের ডাটাবেজের ভিতর থেকে সেই ডাটাটাকে নিয়ে আবার ইউজারকে দেখান, যেখানেই দেখান না কেন সেই দেখানো, এই তিনটা কাজ করতে হবে।
আমি কি বুঝাইতে পারছি নাকি চিল্লা চিল্লি করলাম শুধু? স্যার পুষ্টি স্যার হ্যাঁ, পুষ্টি স্যার আচ্ছা, বুঝলে তো পাস, না বুঝলে তো সমস্যা। বুঝলেন আমার এখানে একজন লিখছে আপনি এত বেশি বোঝেন কেন, বুঝছেন? তা আপনি বেশি, সাজ্জাদ সাহেব এত বেশি বোঝেন কেন বলেন? স্যার বুঝলে পাস, না বুঝলে পাসের জন্য আর কি স্যার। এই জন্য বুঝছেন না? আমার সাপোজ ফর্মের মধ্যে যদি কেউ ইমেলের ধরেন @ না দেয় অথবা .com না দেয়, অথবা ধরেন পাসওয়ার্ডে ধরেন 8 ক্যারেক্টারের নিচে দিয়ে দিছে, তাই না? অনেক সময় বুঝছেন তো নাকি? জি স্যার জি স্যার এই 8 ক্যারেক্টার বা ফর্ম, 6 ক্যারেক্টারের নিচে পাওয়া যাবে। এই ফর্ম ভ্যালিডেশনও করতে হবে অবশ্যই আপনাকে, কারণ ইউজার অনেক ভুল করবে, সেই ভুলটাকে আবার ইউজারকে বুঝিয়ে দিতে হবে যে এটার মানে আপনি এটা করতে পারবেন না, বা ইউজার অনেক সময় ইচ্ছা করে ভুল করতে চাইলেও করতে পারবে না, ঠেকে দিতে হবে। এই ফর্ম ভ্যালিডেশনও করতে হবে পিএসপি দিয়ে। সো এটা শেষ করেন, তারপরে পিএসপি দিয়ে ওটা করতে হবে, ফর্ম ভ্যালিডেশন। আম্মু আজমাই সাহেব, ধরো না। আজমাই সাহেব কি বলে এখন? আজমাই সাহেব, জি স্যার, সরি স্যার, আমার মাইক্রোফোন অন ছিল। না মাইক্রোফোন অন কথা না, সেটা তো না তো। আমি যেটা দিলাম এখন আপনি কি বলেন সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, এগুলো কি ঠিক আছে? পারবো ইনশাআল্লাহ। তাই? আচ্ছা। আর ওরা যা বলছে এটা তোকে মিথ্যা বলে নাই, যা বলছে সব সত্য নাকি? সমস্যা নাই। স্যার, যা বলে ওকে বলবো, মিথ্যার আশ্রয় নিব না। হ্যাঁ, তাহলে করে ফেলেন। আমি কি ফাইলটা দিয়ে দিব না? আমি ইয়ের থেকে করছি তো, দেখবেন W3 স্কুল থেকে করছি আমি, জি স্যার। বাট কোডটা বুঝতে হবে। স্যার মাঝখানে কিছু না স্যার ভুলে যাবো, একটু দিলে ভালো হবে, আর বাকিগুলা নিজে নিজে করবো। আমি কোড দিয়ে দিব। জি স্যার। সাজ্জাদ সাহেব বলছে এখন দিতে হবে, দিলাম। একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে ইয়া, দাঁড়ান এখন আবার কোথায় দেই? রিয়ান সাহেব, রিয়ান সাহেবের কিসের অডিও আছে? হ্যাঁ রিয়ান ভাই, আমি এটা শুনতে শুনে হাসছি। হোয়াট ইজ দিস? আচ্ছা, উনি আসলে বললেন যে হোয়াট ইজ দিস। আছে রিয়ান সাহেব আছে? আছে আচ্ছা আচ্ছা তো রিয়ান ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এখনই তর্জমা করে দিতে পারবেন হোয়াট ইজ দিস। আচ্ছা, ভুলে মনে হয় হয়ে গেছে। রিয়ান চুপচাপ কিছুই বলে না। কি বলবে ও তো রিয়ান সাহেব তো সব বুঝছে, ওর সব বেশি বুঝে ফেলাইছে ও। জি স্যার। পরে বেশি বুঝলে তো সমস্যা, এই জন্য আর বুঝতে পারছে না। না না, রেজিস্টার আর success.php দিয়ে দিলাম। মানে আমি এগুলো একটু বেশি কনসার্ন দিতেছি কি জন্য, সবাই শোনেন। টিচার বলেন। এটা কনসার্ন কেন বেশি দিচ্ছি, কারণ আপনাকে তো ডাটাবেজে ডাটা পাঠাইতে হলে ডাটাটা ইউজারের কাছ থেকে নিতে হবে, তারপরে ইউজারের কাছে বিভিন্ন ভ্যালিডেশন দিতে হবে, এইটা আগে ঠিক করতে হবে, তারপরে না আপনি ডাটাবেজে ডাটা সেন্ড করবেন। ইউজারের কাছ থেকে ডাটা যদি না নিতে পারেন তাহলে তো আপনি ডাটা পাঠাইতে পারবেন না। বুঝছেন কি বিষয়টা? তো ইউজারের কাছ থেকে ডাটা নেওয়াটা আগে শিখতে হবে, তারপর ডাটাবেজে পাঠানো শিখতে হবে। আমি পাঠানোর আগে আপনাদেরকে ডাটা নেওয়াটা শিখাচ্ছি, না হলে একসাথে যখন পাঠানো নেওয়া তারপরে দেখানো একসাথে দেখাইলে তখন কোনটা কোত্থেকে নিলেন আর মিলাইতে পারবেন না, বুঝছেন? এই জন্য আগে ইউজারের কাছ থেকে ডাটা নেওয়া শিখাচ্ছি আপনাদের। সো এটা আগে শেষ করে ফেলেন। আমি দিয়ে দিছি অলরেডি, ফাইল দুটো দিয়ে দিছি, একটু করে ফেলেন। হ্যাঁ, করে আমাকে জানান, তাহলে আমি পরেরটা দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তাইলে করেন, প্র্যাকটিসটা করেন, এটা সময় লাগবে, মেবি একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করেন।
আহ, 6, 7, 8, 9, 10, 11, 12, ছত্রিশটা 33, 32 নেই। সাতাশে শেয়ার হচ্ছে না আপনার এটা? জি স্যার, এই হচ্ছে তো, বের হচ্ছে। তো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হয়তো ভাই দেখা যাচ্ছে। এখানে আপনার 5টাই বাকি সবগুলো ঠিক আছে। এটা হচ্ছে কোডটা, দুইটাই দেখা যাচ্ছে পাশাপাশি ভাইয়া। জি ভাই দেখা যাচ্ছে দুটোই পাশাপাশি, ব্রাউজার হ্যাঁ, প্লাস আপনার প্রবলেম কোনটাতে প্রবলেম? স্যার আমার এখানে জিমেলের জিমেইল দেখাচ্ছে কিন্তু পাসওয়ার্ড দেখাচ্ছে না আপনার, তাই তো? জি স্যার এখানে বিআর আসছে। রেজিস্ট্রেশনের মধ্যে যেটা কোড লেখা আছে ওখানে যাইতে হয়তো। হ্যাঁ ওই HTML বডি ট্যাগের ভিতর যে কোডগুলো আছে ওগুলো দেখি, এটা তো PHP এর কোডগুলো। এখন দেখা যাচ্ছে এটা না, এটা না, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটা নিচে নাও, নিচে। আপনার এখানে তো আছে পাসওয়ার্ডের নাম দেওয়া আছে 5, বুঝছেন? জি স্যার। পাসওয়ার্ডের নাম দেওয়া আছে, কি দেওয়া আছে দেখি, উপরে যান দেখি। হ্যাঁ স্যার এটাই ঝামেলা হয়ে গেছে। নেম উপরে যান উপরে যান। 27 উপরে যান এখন। হ্যাঁ এই তো এখানে ঝামেলা হয়ে গেছে। পাসওয়ার্ড দিয়েছেন, এটা পাসওয়ার্ড হবে, এটা পাস হবে। এখানে যে নামটা ছিল সেটা এখানে হবে। এটা আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ এটা এখানে যে নাম ছিল সেই নামই হবে। আচ্ছা স্যার। হ্যাঁ এখন সেভ করে রান করেন, আসলে ইনস্টল হবে। রিফ্রেশ করছেন? রিফ্রেশ করেন, রিফ্রেশ দেন ভাই। রিফ্রেশ দেন। সাজ্জাদ সাহেব একটু রিফ্রেশ দেন। হ্যাঁ, এটা আবার নতুন করে ঢোকেন ভাই, একদম। ফাইলটা আবার নতুন করে রান করেন। ফাইল মনে হয় সেভও করেন নাই আপনি? সেভ করছেন? সেভ করছিলাম তো স্যার। আচ্ছা, সেভ করছেন। নতুন করে রান করেন আবার ফাইলটা এখানে এটা ব্রাউজার। এই তো হ্যাঁ হ্যাঁ এই নামটা চেঞ্জ করেন। জি ভাই। হ্যাঁ, সেভ সেভ দিবেন। জি স্যার। ওকে, এখন এখন রিফ্রেশ দেন, আবার রিফ্রেশ দেন। রিফ্রেশ দেন। আসতে পাসওয়ার্ড আসছে স্যার, এখানে বিআর এটা বিআর দিবেন আপনি অন্য জায়গায়, এই কারণে বিআর ওটা কার মধ্যে দিবেন আপনি বিআর? আচ্ছা দেখি আবার দেখি ভাই পিএইচপি ফাইলটা। পিএসপি তে নাই, ইকো, হ্যাঁ ইকোর জায়গাতে যান, ইকোর জায়গাতে যান। হ্যাঁ হ্যাঁ ইকোতে হবে যেখানে স্যার, ইকো পিএইচপি করছেন ফাইলে যান। আপনি ইয়াতে লগইনে যান, মানে যে পেজে দেখাচ্ছেন আই পেজে। হ্যাঁ, এই তো ভাই ঝামেলা করে ফেলছেন। ওই ইকো যে বিআর 28 দিবেন নাম্বার আপনি লাইন, অ্যাঙ্গেল ব্র্যাকেটের বাইরে। ওই তো হ্যাঁ। মাইরে একেবারে জেলে তুলে রাখবেন। স্যার 30 নাম্বার লাইন আর 28 নাম্বার লাইন। হ্যাঁ, মাইরে একেবারে জেলে তুলে রাখবেন। আবার 30 নাম্বার লাইনে দেখেন, 30 নাম্বার লাইনে বিআর বাইরে দিবেন কেন? আন্দোলন করে বের হয়ে গেছে বিআর। তোর কোন বাইরেটাকে এখন সেভ করে দেন। স্যার ব্র্যাকেটে কাজ করতে গেলে আরেক ঝামেলা হচ্ছে স্যার, ওই ব্র্যাকেট গুলো অটোমেটিক চলে আসে, একটা দিলে আরেকটা ওইটার জন্য স্যার। ও আচ্ছা অটো সাজেস্ট এক্সটেনশন, হ্যাঁ এক্সটেনশন ডাউনলোড করে রাখতে মনে এখন হয়। করে নেওয়া হবে ইনশাআল্লাহ।
না ফাইলটা আগে যাইতে হবে তো ভাই। আবার রিফ্রেশ করে দিয়ে দেন, এবার আর কোনো সমস্যা করবে না। এতগুলো মানুষ থাকতে যদি সমস্যা করে, শুধু পাসওয়ার্ড দেন, আপনার সবই তো আছে, আর সেভ করতে হবে না। এটা সেভ করেন কেন? এটা তো ব্রাউজারে, মানে সেভ করতে গেছে ব্রাউজারে আছে। এবার আসছে স্যার। হইছে, এবার সবাইকে মিষ্টি খাওয়াই দিচ্ছি। কে বলে পারেন না? ভুল হওয়াটা ভালো, কারণ ভুল হলে শেখা যায়। স্যার ওই ভুলটা আমার ফার্স্টে হয়েছিল তো স্যার, ওই আচ্ছা, আচ্ছা। আপনার কাছে যেটা বুঝছিলাম স্যার, ও ভুল করতে বলছিলেন ওইটা। ও আচ্ছা আচ্ছা। তাহলে বুঝছেন তো, ওই যে ইনপুটের জি মধ্যে যে স্যার, নামগুলো এই যে দিয়েছেন, স্যার সেই এই নামটাই ধরতে নামটার হবে। জন্য, এই নামটার জন্য ইফ হ্যাঁ ইফটা দিই নাই, তারপর দেখছি সেম হ্যাঁ হ্যাঁ, আমারও আসছে। অর্থাৎ ওই যে ইনপুট টাইপ, তারপরে যে নাম দেই, নাম ইকুয়াল যে নাম ভিতরে যে নামটা দেই, সেটাই হচ্ছে আপনার ভ্যালু ধরার, ওটার থেকে ভ্যালু ধরার মাধ্যম। ওকে ধরে আপনি ভ্যালু ধরবেন, কারণ জি স্যার। ওই টেক্সট ফিল্ডের মধ্যে কি ডাটা দিবে সেটা তো সে জানে না, বাট টেক্সট ফিল্ডের নামটা আপনার কাছে আছে। তখন আপনি বলতেছেন যে টেক্সট ফিল্ডের মধ্যে যে ডাটাই দিছে সেই ডাটাই আমি চাই। এটাই কোথায় বলছেন আপনি, দেখেন এই যে 5 নাম্বার লাইনে, দেখেন 5 নাম্বার লাইনে টেস্ট ইনপুট আন্ডারস্কোর, ওই যে দেখেন পোস্ট, তার ভিতরে যে নামটা দিবেন এটাই হচ্ছে আপনার ওই টেক্সট ফিল্ডের নাম। আপনি বলতেছেন কি যে টেক্সট ফিল্ডের মধ্যে যে নামই দেখ না কেন সেই নামে ধরে আমি নিব, এইটাই হচ্ছে আপনার ওই জিনিসটা। বুঝতে পারছেন? জি মানে স্যার। একে ধরে আপনি ডাটা নিচ্ছেন। এই আচ্ছা, তাহলে আমরা একটু আর একটা জিনিস একটু স্যার দেখাবো। স্যার হ্যাঁ স্যার স্যার 14 নাম্বার লাইনে যেটা ট্রিম, আর 15 নম্বরে যেটা এইগুলো যেগুলো দেওয়া আছে, ওগুলো কিসের জন্য? আমার ট্রিমটা মনে আছে, আর বাকি দুইটা মনে নাই। ট্রিমটা হচ্ছে যে কোনো যদি স্পেস দেন, ধরেন আপনি টেক্সট ফিল্ডের মধ্যে প্রথমে আগে স্পেস দিলেন, ইউজার কোনো কারণে ভুল করে স্পেস দিয়ে তারপরে নাম লেখা শুরু করলো, বুঝছেন? তো এই স্পেসটা জানে ভুল, স্পেস দেওয়াটা এটা তো একটা ভুল, যে আপনি একটা নাম দিবেন সেখানে স্পেস দিবেন। স্পেস দিলেও যাতে এই প্রোগ্রামটা ওটাকে স্পেসটাকে কেটে নেয়, মানে স্পেসটাকে ভুল না ধরে ইয়ে করে, তো তখন ওই জন্য ট্রিম ব্যবহার করা হয়। আচ্ছা, বুঝছেন? তাহলে স্যার ফাংশন টেক্সট। আর সম্ভবত 16 নাম্বারটা হতে ওই যে HTML এর স্পেশাল ক্যারেক্টার যদি অন্য সময় দেয় সেই ক্ষেত্রে মনে হয়, আমার এক্স্যাক্টলি মনে নাই। আর 15 নাম্বার মনে নেই। এই টাইপের ফাংশনটা, ওই জাস্ট ফাংশনটা কপি করে গুগলে সার্চ দিলে ফাংশনের কাজটা লিখে দিবে, দেখতে পারবেন। বুঝতে পারছেন? টিপটা একটু বেশি ইউজার, টিপটা আমি বলে দিলাম। টিপটা অনেক জায়গাতে ইউজ করা হয়, অ্যান্ড্রয়েডেও আমরা ইউজ করি, তারপর হচ্ছে PHP তেও আছে, আবার জাভাতেও আছে, জাভাতেও আছে টিপ কেটে নেয়। আচ্ছা, তাহলে আমরা একটু আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে, স্যার আমারটা করে দিব। হ্যাঁ হ্যাঁ, আপনারটা অফ করে দেন। আপনাদের কালকে হোমওয়ার্ক এবং ভেরি ভেরি স্যার, আপনি ইম্পর্টেন্ট হোমওয়ার্ক। শেয়ার দিবেন না স্ক্রিন? দিব, না দিয়ে যাবো কই? এই যে দেখা যাচ্ছে? জি স্যার। গুড। দেখা যদি যায় তাহলে যে কাজটা আপনারা করবেন সেটা হলো ফর্ম গেট পোস্ট, ফর্ম গেট পোস্ট, ফর্ম গেট পোস্ট, ফর্ম গেট পোস্ট। এখানে ফর্ম কই দিছে? আচ্ছা, এটা না দিলে সমস্যা নাই। উপরে চলে গেছে স্যার। আমার একদম ফর্ম ভ্যালিডেশন লাগবে, একবার এই যে স্যার ভ্যালিডেশন। PHP get from validation স্যার W3 স্কুলে দেখছিলাম তো স্যার, ওই আছে। স্টার মার্ক গুলো দেওয়া থাকে যে এগুলো আর কি। আছে, আমি চাচ্ছিলাম দেখি এখানে কি অবস্থা, এখানে আছে কিনা, কারণ আমরা এখন একটু ডাটা বেজে চলে যাবো আস্তে আস্তে ইনশাআল্লাহ, যার কারণে আমাদের এই জিনিসগুলো একটু লাগবে। স্যার ফর্ম ভ্যালিডেশন তো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, হ্যাকাররা হ্যাক করে ফর্ম থেকে গোটা ওয়েবসাইটের কানেকশন নিয়ে নেয়। তো ফর্ম ভ্যালিডেশন রেগুলার এক্সপ্রেশন দিয়ে বা এমনি ফর্ম ভ্যালিডেশন অনেক ধরনের সিস্টেম আছে। তো এখন আমি বলি, এখন এই যে আমরা যদি গেট মেথডটা দিতাম, সাপোজ আমরা গেট মেথডটা দিলে, কোথায় যেন গেট মেথড, কোথায় যেন, এই যে গেট মেথড, এখানে গেট মেথড দিলাম। গেট মেথড দিলে কি হয়? গেট মেথড দিলে পরে ওইখানে তার নামগুলো শো করে, তাই না? আমি একটু জি স্যার, দেখাই, পার্সেন্টেজ দিয়ে এটা ওইটা দিয়ে স্যার শো করে। তাহলে দেখেন জিনিসটা কতটা রিস্কি হয়ে যায়। এখানে যখন আমরা কোনো ইনফরমেশন দিব, এখানে তো শো করে, এটা আমরা জানি, এটা জানলাম যে এটা শো করে। এখানে আপনার কেউ যদি এটা জানতে পারে, এটা দেখা যেতে যায়, তাহলে এই নামই যদি আবার সার্চ দেয়, মানে এই আপনার এই PHP এর পরে যদি এরকম এই নামটাই দেয়, তাহলে কিন্তু আপনার এই লগইন পেজটা চলে আসবে, মানে সাকসেস পেজটা চলে আসবে।
আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না, মানে জি স্যার বুঝছি সাকসেস বুকমার্ক পেজে করে যাচ্ছে রাখলে এই নামটা দেখা যাচ্ছে। কেউ যদি এই নামটা দেয়, এই নামটা দিলে কিন্তু সাকসেস পেজও এখানে আমাদেরকে দেখাবে। তার মানে সাকসেস পেজ আপনি বাদ দেন। সাপোজ আপনি লগ ইন করলেন, লগ ইন করার সময় ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলেন, সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা যদি এখানে দেয় দেখা যায়, তাহলে এই ইউজার আইডি আর পাসওয়ার্ড যদি কেউ এখানে দেয়, ওই পেজের নামের পরে দেয়, লগ ইন পেজের নামের পরে দেয় বা হোম পেজের পরে দেয়, অথবা অ্যাকাউন্ট নাম্বারের অ্যাকাউন্টের যে পেজটা সেই পেজের পরে ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড দেয়, তাহলে তো ওই পেজে ঢুকে গেল। আর এই সিস্টেমে অনেক সরকারি ওয়েবসাইট আছে। সরকারি আছে সেটা বাদ দেন। যেগুলা সিকিউরিটির ক্ষেত্রে, এই ক্ষেত্রে ওই ওয়েবসাইট গুলো অবশ্যই, সরি ওই সিকিউরিটির ক্ষেত্রে অবশ্যই এই গেট মেথড ব্যবহার করা যাবে না। এটা একটা। আর একটা যে আশিক সাহেব যেটা বললেন সেটা হচ্ছে যে যদি ফর্ম ভ্যালিডেশন মানে ফর্মটা ভ্যালিড না করা হয়, ওটাকে আটকিয়ে না দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে হ্যাকাররা বিভিন্ন ভাবে ওটাকে হ্যাক করার চেষ্টা করে। আর একটা কনসেপ্ট হয়তো আপনাদেরকে আমি ইয়াতে বলছিলাম মনে হয়, ওই যে ডাটাবেজ, যখন ডাটাবেজ তো আপনাদের দেখায় নাই, ট্রাইক্যাশ দেখাইছিলাম না ইয়াতে, ট্রাইক্যাশ মনে আছে স্যার? ট্রাইক্যাশ, ট্রাই এন্ড ক্যাশ ইয়াতে দেখাইছিলাম জাভাস্ক্রিপ্টে, ট্রাই ক্যাশ এক্সেপশন হ্যান্ডলিং। আপনারা ভুলে গেছেন? এক্সেপশন হ্যান্ডলিং করতে গিয়ে আমি একটা জায়গায় ইয়া করছিলাম, আমি আটকে গেছিলাম একটা জায়গায়, তাও মনে নাই। এক্সেপশন হ্যান্ডেল করতে গিয়ে আমিও এক্সেপশন হয়ে গেছিলাম, একটা জায়গায় আটকে গেছিলাম। ওই সময় আপনাদেরকে আমার বলার কথা নরমালি যে ওই ফাইনালি একটা কিওয়ার্ড আছে, ট্রাই ক্যাশ তারপর হচ্ছে ফাইনালি। যদি না বলে থাকে তাহলে এখন বলি, ট্রাই ক্যাশ এবং ফাইনালি একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়। তো ট্রাই ক্যাশের মধ্যে যেটা আমরা দিব, এরপরে ফাইনালি করার যদি ক্ষেত্রে ওটা আপনি সেদিন বলছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ ওই সেদিনই ডিবাগ দেখাইছিলেন, তখন ট্রাই কেস আর ফাইনালি মনে আপনি ভুলে গেছিলেন, বলছিলেন ওটা পরে বলবেন, তো ফাইনালি আজকে বললেন স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো ঠিক আছে। ওই ফাইনালি যদি কেউ না দেয়, তাহলে ফাইনালি না দিলেও ওই ক্যাশের পরে যে লাইনটা থাকে সেই লাইনটা প্রিন্ট হয়। ফাইনালি যদি না দেয় বা প্রিন্ট হয় আর কি, সহজ কথা। তো ফাইনালি দিলেও প্রিন্ট হয়, বুঝছেন? তাহলে ফাইনালি দিলেও প্রিন্ট হয়, ফাইনালি না দিলেও প্রিন্ট হয়। তাহলে ফাইনালি কেন ইউজ করবে? যেহেতু সিকিউরিটির ব্যাপারটা আছে, ফাইনালির সাথে সিকিউরিটির ব্যাপারটা আছে। এখন ধরেন একজন মানুষ ট্রাইক্যাশের মধ্যে একটা ডাটাবেজ ওপেন করলো, মানে ট্রাইক্যাশের মধ্যে ডাটাবেজের ওপেনের কিছু কোড আছে। ধরেন আপনি যে একটা ফর্ম থেকে ডাটাবেজের মধ্যে ডাটা পাঠাবেন, তো সেই ফর্মের যে কোডটা আছে, ফর্মের ওই কোডের শুরুর দিকে আপনার ট্রাইক্যাশের মধ্যে লিখলেন যে ডাটাবেজ আগে ওপেন হবে, তারপরে ডাটাটা যাবে। তো ট্রাইক্যাশের মধ্যে অথবা একদম শুরুতে আপনি ধরেন করলেন, আপনি ধরেন ডাটাবেজ ওপেন করলেন, কোডের মাধ্যমে ডাটাবেজ ওপেন করলেন, তাহলে ওপেন হলো। ওপেন হওয়ার পরে আপনি কিছু কোড লিখলেন, ট্রাইক্যাশের মধ্যে লিখলেন বা কোনো কোড লিখলেন। কোড লেখার পরে কোনো কারণে আপনার মানে এক্সেপশন ধরার পর কারণে তখন বাকি নিচের কোডগুলো আর রান হইলো না। কিন্তু নিচের দিকে আপনি কোড লিখে রাখছেন যে ওই ডাটাবেজ ডট ক্লোজ, মানে ডাটাবেজটা ক্লোজ হয়ে যাবে, এই কোডটা আপনি লিখে রাখছেন। তার মানে উপরে আপনি ডাটাবেজ ওপেন করছেন আর নিচে হচ্ছে ডাটাবেজটা ক্লোজ করে দিয়েছেন। কারণ ক্লোজ যদি না করেন তাহলে তো আপনার ডাটাবেজটা ওপেন থেকেই গেল, তখন হ্যাকাররা তো হ্যাক করার ট্রাই করবে। এই কারণে আপনি কোডের মধ্যে নিচের দিকে ডাটাবেসটা ক্লোজ করে রেখে দিয়েছেন, ঠিক আছে ফাইন। কিন্তু কোনো কারণে ওই যে ক্লোজ আপনি করছেন ডাটাবেসটা, এর আগে কোনো কোডে যদি আপনার এক্সেপশন হয়, এক্সেপশন হলে তখন ওই ক্লোজটা আর সে করবে না, তখন সে নিচের দিকে কোড থেকে বের হয়ে যাবে, প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। তার মানে কি আপনার ডাটাবেসটা ওপেনই থেকে গেল। এই কারণে ওইখানে ফাইনালি ইউজ করা হয় যে আপনার এক্সেপশন হোক আর না হোক, মাস্ট বি ফাইনালের ভিতরে যেটা আছে সেটাকে সে প্রিন্ট করেই যাবে, আর ফাইনালির মধ্যেই হচ্ছে ডাটাবেসটাকে ক্লোজ করে দিবে। পয়েন্টটা বুঝাইতে পারছি কিনা? মানে ফাইনালির মধ্যে আপনি ডাটাবেসটা ক্লোজ করে দিবেন। এখন কোনো কারণে এক্সেপশন ঘটুক অথবা না ঘটুক, ফাইনালি বাই ফোর্স সে ডাটাবেসটা ক্লোজ করে দিয়ে তারপরে বের করবে। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আপনার ওই সিকিউরিটির ব্যাপারটা অনেক এনশিওর করে। এটাও একটা জিনিস, এটা যেখানে আপনি ওই ট্রাইক্যাশ পড়বেন, ফাইনালি পড়বেন, কথাটা একটু মনে রাখেন সারা জীবনের জন্য। এরপরে ওই যে ফর্ম যে ভ্যালিডেশনের যে ইয়াগুলো আছে, সেগুলা ভ্যালিডেশন গুলো তো অবশ্যই আপনার সিকিউরিটি জন্য কাজ করবে। সো ফর্ম ভ্যালিডেশন একটু ভালো করে শিখতে হবে। ফর্ম ভ্যালিডেশনটা আমি এখানেই আছে, এখান থেকে আপনারা একটু দেখে কাজটা করবেন। প্রবলেম হলে পরে আমি এটা দেখিয়ে দেবো। এই যে এখানে এই দেখেন, এই যে রিকোয়ার্ড ফিল্ড এখানে দেই না আমরা, এরকম ফর্ম তো অনেক সময় দেখি যে লাল কালার থাকে, স্টার চিহ্ন থাকে,
ডাটা না দিলে তখন বলে যে আপনার ডাটা অবশ্যই দিতে হবে, অথবা ধরেন ইমেইলে যদি .com না দেন অথবা @ না দেন অথবা .com এর পরে অন্য কিছু দেন, তখন সে বলে যে আপনি এটা দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে এই ফর্ম ভ্যালিডেশন গুলো ব্যবহার করতে হয়। তো কি কি ভ্যালিডেশন করছে সেটাও আবার এখানে বলে দিছে। মাস্ট বি অন কন্টেন্ট লেটার্স এন্ড হোয়াইট স্পেস অনলি, বা তার মানে নামের মধ্যে শুধুমাত্র আপনি লেটার এবং হোয়াইট স্পেস ব্যবহার করবেন, ফাঁকা স্পেস ব্যবহার করবেন। তারপর হচ্ছে ইমেইল, ইমেইলের মধ্যে ভ্যালিড ইমেইল অ্যাড্রেস উইথ @ এবং ডট, এই যে ডট দেখেন, এই ডট এবং @ এটা আপনি বলে দিবেন ওখানে। তারপরে হচ্ছে ওয়েবসাইট অপশনাল, যদি দেন মানে এমনি অপশনাল না দিলে সমস্যা নাই, বাট যদি দেন তাহলে অবশ্যই আপনার ভ্যালিড ইউআরএল হইতে হবে। আপনি www দুইটা দিবেন হবে না, এরকম টাইপের আর কি। তারপরে এটা হচ্ছে তারপরে কমেন্টের এটাও মানে অপশনাল, দিতে চাইলে আপনি দিবেন। জেন্ডার আছে রিকোয়ার্ড, মাস্ট বি সিলেক্ট ওয়ান, যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। এইটার উপরে বেস করে, এটা অবশ্যই এখানে ফর্মটা দেওয়া আছে, এটার উপর বেস করে এখানে নিচে কোডগুলো করা হয়েছে, বুঝছেন? নিচে এই যে একদম শেষের দিকে সম্ভবত হবে, এই যে এখানে কোডগুলা করার কথা। দেখি ভ্যালিডেশনটা দিয়ে দিয়েছে না, এখানে তো ভ্যালিডেশন যেভাবে দেয়নি, তারা দিছে কি না, এখানে হচ্ছে ভ্যালিডেশন না দেয় নাই, কিন্তু ভ্যালিডেশনটা আপনাকে এই যে এখান থেকে দিতে হবে, এখান থেকে এটা আপনার মতো করে আপনি ভ্যালিডেশনটা দিবেন। কোথায় আছে? ভ্যালিডেশন তো কোড তারা লেখেই না এখানে নাকি? সমস্যা নাই, এখানে না লিখতে দিয়েছি। ভ্যালিডেট ফর্ম উইথ আচ্ছা, আমরা ফর্ম ভ্যালিডেশন তো এই করতে পারি, ফর্ম ভ্যালিডেশন ফর্ম ভ্যালিডেশন W3 স্কুল তো নাই। W3 রিসোর্সে থাকতে পারে, জাভাটি পয়েন্টে থাকবে, এটা তো দেখলামই, এটা দরকার নাই। ফর্ম ভ্যালিডেশনে এই যে এখানে দেখেন, এখানে একটু দিছে, দেখছেন? এই যে পোস্ট সাইট, এই যে এখানে ভ্যালিডেশন দিছে A to Z, তারপরে এটা হওয়া লাগবে ইত্যাদি ইত্যাদি। স্যার ভ্যালিডেশনের জন্য সবথেকে উপকারী উপায় যে রেগুলার এক্সপ্রেশন, ওই যে উপরে যেটা দিয়ে করছে স্যার। হ্যাঁ এটাই তো, ওই যে হ্যাঁ স্যার, এই যে এটা স্যার এগুলো তো জাভাস্ক্রিপ্টও আছে। হ্যাঁ না, তারপরে এখানে একটু দেখে নিতে হবে। এই যে এখানে দেখেন একটু বলে দিছে, এখানে কি বলে দিছে, সার্ভার যদি এমটি হয়, ওই যে যেটা আমরা গত ক্লাসে করছিলাম। তারপর হচ্ছে যদি আপনার যদি ধরেন এমটি হয় তাহলে বলবে যে অবশ্যই আপনাকে দিতে হবে, আর যদি এমটি না হয় তার মানে কোনো ডাটা দিবেন, তখন সেই ডাটাটা প্রিন্ট করে দিবে। এরপরে যদি ইমেইল এমটি হয় তাহলে কি বলবে, তারপরে হচ্ছে ইমেইলে আবার যদি এমটি হয়, ঠিক আছে, তাহলে তো এরর মানে দিতে হবে, কিন্তু আপনি দিবেন, দিলে আপনার কি দিবেন, আবার দিলে আবার আপনি কি ভ্যালিডেশন দিবেন সেটা আবার এখানে বলে দিয়েছে। এইগুলা দিলে তখন আপনাকে ভ্যালিড হবে। তারপর ওয়েবসাইটের ক্ষেত্রে দেয় নাই। তারপরে হচ্ছে আপনার জেন্ডার, ঠিক আছে, এখানে আর ভ্যালিডেশন দেয় নাই, ঠিক আছে। এইভাবে একটু দেখে নিতে হবে, মানে এটা দেখবেন। আর আলাদা করে যদি আরো দেখতে চান সেক্ষেত্রে দাঁড়ান, আমি এখানে এই যে এখানে কোড আছে, এখানে আমরা দিয়ে দিছি। যদি আরো সুন্দর করে আরেকটু দেখতে চান তাহলে আপনি আলাদা আলাদা ভাবে দিতে পারেন, যে ইমেল ভ্যালিডেশন, বুঝছেন? ইমেল ভ্যালিডেশন আলাদা আলাদা করে দিবেন, বিশেষ করে ইমেল পাসওয়ার্ড এগুলাতে আপনার ভ্যালিডেশনটা অবশ্যই দিতে হবে। ইমেল ভ্যালিডেশন ইন PHP, শুধুমাত্র ইমেলের জন্যই PHP ফিল্টার ভ্যালিডেট PHP, এই যে এটা হচ্ছে PHP এর অফিশিয়াল সাইট php.net, এরকম অনেক সাইট খুঁজে পাবেন, এখান থেকে আলাদা শুধু ইমেইলের জন্যই ভ্যালিডেশনটা শিখে নেবেন। এই দেখেন ইমেইলের জন্য এখানে তারা ভ্যালিডেশন দিচ্ছে, সব জায়গায় দিচ্ছে, এখানেও দিচ্ছে। এই যে এখানে ইমেইলের জন্য
স্যার ইমেলের ভ্যালিডেশনে খুব ভেজাল একটা জিনিস, হ্যাঁ হাজার হাজার উপায় আছে এর। হ্যাঁ, অনেক অনেক রাস্তা অবলম্বন করা যায় এটা। এগুলা তো ওই মুখস্থ থাকবে না, বাট আপনারা এগুলা কাজ করার সময় এগুলা নিতে পারবেন, নিয়ে ব্যবহার করবেন। তো এই আপনাদের হোমওয়ার্ক থাকলো হচ্ছে, এই দেখেন এখানে আবার এইভাবে দিছে। আপনাদের হোমওয়ার্ক থাকলো হচ্ছে যে আপনারা ইমেল ভ্যালিডেশন, পুরো ফর্ম ভ্যালিডেশনটা ওই যে ফাঁকা যাতে না রাখে। এই যে দেখেন কোড কত নেবেন আপনি, এখানেও আছে এই যে ভ্যালিডেশনের জন্য এখানে বলা আছে ফাঁকা যদি না হয় বা ফাঁকা হয়, অথবা এই যে যদি আপনার ডেট মান্থ ইয়ার হয় অথবা না হয়, সেই ফরম্যাটটা আবার এখানে বলে দিছে। চেক এর মধ্যে আগে মাস হবে, তারপর ডে হবে, তারপর ইয়ার হবে। যদি এটা না করে তাহলে বলবে যে আপনাকে অবশ্যই মান্থ, ডে এবং ইয়ার ফরম্যাটে দিতে হবে, বুঝছেন? এরকম সার্চ দিলেই পারবেন, এবং সার্চ দিয়ে এগুলা বের করাও শিখতে হবে আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো, যে যত সুন্দর করে ফর্ম ভ্যালিডেশনটা করতে পারেন। এটা আজকের হোমওয়ার্ক আশিক সাহেব সহ, এতদিন আশিক সাহেবের হোমওয়ার্ক ছিল না, আজকে হোমওয়ার্ক হচ্ছে ফর্ম ভ্যালিডেশন আপনি সহ যে যত সুন্দর করে আগামীকালকে আমাকে দেখাতে পারেন। ফর্ম তো পিএসপি দেখি না এখনো। না, পিএসপি তো ল্যাঙ্গুয়েজ তো ফ্যাক্ট না, একটা ল্যাঙ্গুয়েজ হলো আরেকটা ল্যাঙ্গুয়েজ। স্যার ভ্যালিডেশন চাইলে আমি পারবো, সমস্যা নাই। পিএসপি তে ভ্যালিডেশন করবেন স্যার, সমস্যা নাই, পারবেন। পিএসপি তে পারবেন, সমস্যা নাই। আপনি যে একটা ল্যাঙ্গুয়েজ জানলে তো আটটা ওটা সমস্যা, ওটা তো আধা ঘন্টা দেখলেই চলবে। আমি বলতেছি যে ফর্ম ভ্যালিডেশন পিএসপি দিয়ে করতে আমার আবার নতুন করে দেখতে হবে। হ্যাঁ, আপনার পিএসপি তে আমার তো পিএসপি নতুন করে দেখতে হবে, তাই বলতেছিলাম। না, পিএসপি এর এখানে বেশি কিছু দেখতে হবে না আপনার, মানে ফর্ম ভ্যালিডেশন জন্য আমি যা দেখাইছি এগুলো তো দেখছেনই, আপনি দেখার সময় তো দেখছেনই। আপনি আধা ঘন্টা আমার মনে হয় দেখলেই ভ্যালিডেশনটা পারবেন। ভ্যালিডেশন ওখানে যেগুলো আছে ওগুলো তো হ্যাঁ, ওইটাই দেখবেন, আর কিছু দেখা লাগবে না, ভ্যালিডেশনটা হলেই হবে। কারণ আমি তো এখন ডাটাবেস দেখা নাই, ডাটাবেসটা দেখিয়ে তারপরে আমি মূলত সবাইকে ফর্মটা একটু বারবার দেখতে বলতেছি কি জন্য, কারণ হচ্ছে যে ওই ইয়েটা লাগবে আপনার হলো ডাটাটা ইউজারের কাছ থেকে কিভাবে নিতে হচ্ছে, কিভাবে অন্য পেজে যেতে হচ্ছে, এই জিনিসগুলো এখন একটু বুঝলে তখন ডাটাবেস সহ দিলে তো বুঝালে তখন একটু সহজ হবে সবার। এই কারণে বুঝাতে আমাকে সবাইকে। তাহলে আজকের হোমওয়ার্ক এটাই থাকলো, সবাই ইনশাআল্লাহ এটা করবে। বুঝলাম? তার নাম তো ডাকেন নাই। হ্যাঁ হ্যাঁ, আপনার টুপি উপরে ওরে কেন প্রেজেন্ট না স্যার, আমার চেহারাটা দেখা যাচ্ছে নাকি, আমার টুপিটা দেখা যাচ্ছে শুধু। আচ্ছা আচ্ছা, আমার আরো মনে করলাম টুপি উপরের দিকে উঠলো নাকি, কোন জিন আসলো আবার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই, পরে আবার ভুলে যাব। স্যার আমি চলে যাচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নাই, আমি দিয়ে দিচ্ছি। তাহলে আসতে স্যার। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই। জি ইনশাআল্লাহ। এটা তুমি করছ না কি লোগো করবা? আচ্ছা, আজকে হচ্ছে কয় তারিখ জানো? আজকে হলো 14 তারিখ। 14 তারিখ স্যার। আমরা 13 তারিখের অ্যাটেন্ডেন্স দেই নাই গতকালকে। আল্লাহ স্যার, আমি বলতে নিছিলাম স্যার কালকের অ্যাটেন্ডেন্সটা দিতে হয় নাই স্যার। আল্লাহ, ভুলে গেছি আমি। আচ্ছা, সমস্যা নেই। আরে এখন মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 13 তারিখেরটা। তাহলে 13 তারিখে রাকিব সাহেব ছিলেন, আশিক সাহেব ছিলেন, আজমাইন সাহেব ছিলেন, আনিস মোহাম্মদ নাই, রিয়াদুল সাহেব তো নাই, রাকিব সাহেব ছিলেন, তানজিম সাহেব ছিলেন, তুহিন সাহেব নাই, জাহিদুল করিম ছিলেন না। জাহিদুল করিম আবার আসতেছেন না কন্টিনিউ, কেন জানি। শাওন সাহেব ছিলেন না, ছিলেন কি কালকে? ছিল মিস করা না। আচ্ছা, ইয়াসিন সাহেব তো ছিলেন 2টা, মইনুল সাহেব ছিলেন, মনি সাহেব কি কালকে ছিল? আসছিল তো বোধহয় নাকি। আচ্ছা, রাহাত আলম নাই, তারপরে সাইফুল ইসলাম নাই, মোহাম্মদ ইনাহিউদ্দিন মোহাম্মদ সাহেব ছিলেন, ইমরান হোসেন সাহেব নাই, সালমান সাহেব নাই, শাকিল সাহেব মনে ছিল না কালকে, আবু তৌহিদ রিয়ান সাহেব কন্টিনিউ থাকে, সাইদুল সাহেবও ছিলেন, মামুন সাহেব ছিলেন, আমরুল সাহেব নাই, সাজ্জাদ সাহেব ছিলেন, তারপর আজিম সাহেব কালকে ছিল, শুনতে হবে। আসছিল মেবি, এসে আবার চলে গেল। জিন্না সাহেব ছিল, জিন্নাত ছিল, ও জিন্না ভাই ছিল, আপ ডাউন। আচ্ছা, নাহিদা ইয়াসমিন কালকে ছিল, বাট নাহিদা ইয়াসমিন আজকে নাই।
আজকে নাই, জি স্যার। আজকে না। স্যার মেয়েরা সব ড্রপ ডাউন হয়ে গেছে। সেটাই দেখি। আজমাইন সাহেব, আনিস সাহেব, রিয়াদুল সাহেব, আতিফ সাহেব, তানজিউল সাহেব, নাই, আজকে নাই। আচ্ছা, তারপরে শাওন সাহেব, আজকে আসছিলেন শাওন সাহেব? আজকে দেখি নাই স্যার। আচ্ছা, ওকে। তারপরে ইয়াসিন সাহেব আছেন, মইনুল সাহেবও আছেন মনে হয়। মইনুল সাহেব ছিলেন? আমি তো দেখি নাই। ওকে, আমিও দেখিনি। সাইফুল সাহেব, নাহিদুল সাহেব আছেন, সালমান সাকিব সাহেব নাই। শাকিল সাহেব ছিলেন নাকি? মনে হয় না, শাকিল সাহেব ছিলেন না। রিয়ান সাহেব ছিলেন, সাইদুল সাহেব আছেন, তারপরে মোহাম্মদ সাহেব আছেন, নাবরুল নাই, মোহাম্মদ সাদ্দাম সাহেব আছেন, আজিম সাহেব ছিলেন কিন্তু আজকে কায়েদে আজম নাই। স্যার আসছিল, জিন্না আসছিল। আচ্ছা, আসছিল কিতাবুল্লাহ, নাহিদ, ইয়াসমিনও নাই। নাই। এই আজকে তাহলে এই কয়জনই। এরপরে হচ্ছে তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা স্যার, তাহলে আমাদের কাজ হচ্ছে ফর্ম ভ্যালিডেশন উইথ পিএইচপি। ও আচ্ছা, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি। দেখেন আপনারা আচ্ছা আল্লাহ স্যার, ওই প্রজেক্টের কথাটা স্যার। প্রজেক্টের কথাটা হচ্ছে কালকে ক্লাসে এসে যেটা করবেন সেটা হচ্ছে যে যার যার যে গ্রুপ আছে ওই গ্রুপে ইয়া সাহেব কি বলে আশিকুর সাহেব যে ইয়ে দিয়েছেন, যে কি বলে যে পিএইচডি টা দিয়েছেন, এই পিএইচডি নিয়ে আশিক সাহেব কথা বলবেন। পিএইচডি নিয়ে আপনি ভাগ ভাগ করে দিবেন কে কোনটা করবে। করতে গিয়ে প্রবলেম। জি বলেন। আমাদের গ্রুপে স্যার কোনো অ্যাক্টিভিটি নেই স্যার। সমস্যা নেই, আপনার গ্রুপে ওই আশিক সাহেব একসাথেই করবে। ভাই আমি তো 2টা পিএইচডি দিয়ে দিয়েছি, প্রয়োজনে আপনারা সেম পিএইচডি নিয়ে দুই গ্রুপ কাজ করেন না, সমস্যা নাই তো, অসুবিধা নাই। নিজে করলেই তো হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কালকে তাহলে আমরা কালকে একটু আর্লি চলে আসি। হ্যাঁ, একদম আর্লি চলে এসে ওটা আগে শেষ করে ওটা ইয়া করে দিবেন, ভাগ করে নেবেন। আমি থাকবো সাথে, কিন্তু আপনারা ভাগ ভাগ করে নেবেন, আমি দেখবো, বুঝছেন? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।